আমাকে ডাক্তার 15 দিন রেস্ট নিতে বলছিল, বাট হইল না আর কি। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা করছিলাম বেনি আসহ কলা করছিলাম। আমরা দুইটা বই আমি তোদের দুইটা বই পড়াচ্ছি। একটা হচ্ছে, আবারও বলি, আমি দুইটা বই পড়াচ্ছি, একটা হচ্ছে গুহ স্যার এবং একটা হচ্ছে হাজারি স্যার। একটা গুহ স্যার এবং একটা হাজারি স্যার, এই দুইটা বই পড়াবো। আমি বই দেখে দেখেই পড়াবো, বিকজ অফ আমি চাই যে তোরা একটু মোটামুটি ভাবে শিখ যে জিনিসটা কিভাবে কি কাজ করে। জিনিসগুলো শেখার পর তারপরে আমরা ঠিক আছে। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা যেটাই বল না কেন আমরা পড়তেছিলাম বোর পরমাণু মডেল। আমি যতদূর সম্ভব জানি যে বোর পরমাণু মডেল আমরা পড়ছিলাম এবং বোর পরমাণু মডেলের বেশ ফিচার গুলো পড়ছিলাম। আমি একটু দেখবো যে বোর পরমাণু মডেলের কি কি পড়াইছিলাম। আচ্ছা, আমি বর্ণালী সম্পর্কে টোটাল সবকিছুই পড়াইছিলাম, ঠিক আছে না? আমার মনে হয় বর্ণালী সম্পর্কে টোটাল সব ফিচার গুলো পড়াই দিছিলাম। তো বর্ণালী সম্পর্কে তুই যখন ফিচারটা পড়বি, আমি ম্যাথ গুলো মনে হয় পড়িয়ে দিয়েছিলাম কিনা আমি জানি না। আমি একটু শিক্ষার্থীর কাজে চলে যাব, বর্ণালী সম্পর্কে যখন পড়াচ্ছি আমি শিক্ষার্থীর কাজে চলে যাব। একটু বইটা খুলবি সবাই, বইটা না খুললে আসলে প্রেশার হয়ে যাবে। আমি এতগুলো লিখে লিখে পড়াইতে আমার প্রেশার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ফারজানা আহমেদ, আল্লাহ আমাকে রাখছে ভালো, বাঁচে আছি এই মেলা। তোদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। দেখ, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বোর মডেলের স্থির কক্ষপথ দ্বারা কি বোঝানো হয়? স্থির কক্ষপথ দ্বারা পেজ নাম্বার হচ্ছে 90, আমার বইয়ে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 90। এখানকার গুলো আমি একটু বলে দিব। যে দেখ 2.4 এর যে 2.4 নাম্বারটা, বোর পরমাণু মডেলের স্থির কক্ষপথ দ্বারা কি বোঝায়? স্থির কক্ষপথ দ্বারা বোঝানো হয় হচ্ছে, স্থির কক্ষপথ মানে হচ্ছে অরবিট। স্থির কক্ষপথ ইজ ইকুয়াল টু কি তুমি জানো? অরবিট। অরবিট, স্থির কক্ষপথটাকেই আমি অরবিট বলতে পারি, অথবা এটাকে আমি প্রধান শক্তি স্তর বলতে পারি, প্রধান শক্তি স্তর বলতে পারি। এছাড়া আমি হচ্ছে এটাকে শেল বলতে পারি। মানে শেল মানে খোলস, ওই যে খোলসটা আছে। আমি যেমন তোমাকে যদি দেখাই যে এটা হচ্ছে একটা বোতল, বোতলের যে ছাঁচটা আছে, এই বোতলের যে ছাঁচটা আছে এই ছাঁচটাই হচ্ছে শেল, ঠিক আছে? আমি আবারও বলি, এটা হচ্ছে একটা বোতল, বোতলের যে ছাঁচটা আছে এটাই হচ্ছে তার কি? খোলস অথবা শেল। আমার কথা বুঝতে পারছো? খোলস অথবা শেল, কথা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? খোলস অথবা শেল। আমি প্রত্যেকটা জিনিসের মিনিং করে দিব, ব্যাখ্যা করে দিব, পড়ার দায়িত্ব তোমার, হ্যাঁ? আচ্ছা, এরপরে চলে আসি আমি 2.5 নাম্বার যে ম্যাথটা আছে, 2.5-এর যে হিসাবটা আছে যে ইলেকট্রনের শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তর নিউক্লিয়াসে পতিত হয় না কেন? আচ্ছা, ইলেকট্রনের যখন দেখো যে ইলেকট্রনের শক্তি বিকিরণ করতে করতে, ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে নিম্ন শক্তি স্তরে নিউক্লিয়াসে পতিত হয় না কেন? এই যে নিউক্লিয়াসে পতিত হয় না কেন, নিউক্লিয়াসে পতিত হবে না কারণ হচ্ছে এটা যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ইলেকট্রন, আবারও বলি, এখানে বলছে ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। আবারও শোনো, নিম্ন শক্তি স্তরে আসতে পারে, কিন্তু এইটা নিম্ন শক্তি স্তরে আসতে পারলেও এটা নিউক্লিয়াসে পতিত হয় না। কেন পতিত হয় না বলো দেখি? নিউক্লিয়াসে পতিত হয় না, কেন হয় না বলতে পারবা? কেন হয় না বলতে পারবা? বলো দেখি। আচ্ছা, এটা একটা ইয়ে আছে, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, তোমরা মোটামুটি ভাবে দুইটা বই কভার করতে হবে আমাদের, যেটা হচ্ছে সঞ্জীব কুমার গুহ স্যার এবং ম্যাথের জন্য
আর হচ্ছে হাজারি স্যার, এই দুইটা জিনিস তোমাকে কভার করতেই হবে। এই জিনিস কভার না করলে তুমি আদৌ এটা পারবা না। প্রোটনের কারণে না, প্রোটনের কারণে এটা হয় না। বলো, ঠান্ডা মাথায় বলো দেখি পারবা কিনা দেখো। এটা এইচডাব্লিউ থাকলো, এইচডাব্লিউ করবা, এটা দেখবা এটা পারে যাবা। 2.6 আমার পড়ার মধ্যেই আছে, দেখবা আমার পড়ানোর মধ্যেই আছে। 2.6 চলে আসো, ঠিক আছে? 2.6 চলে আসো। আচ্ছা, 2.6 চলে আসো। আলফা কণা পরীক্ষার মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস শনাক্তকরণের প্রদত্ত পরমাণু মডেলের ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ব্যাখ্যা তুমি পারবা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা। রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা। 2.7 চলে আসো। 2.6 ক, এটা 2.6 খ নাম্বারটা বলছে, 2.6 খ নাম্বারটা বলছে, এটা ক নাম্বারের অ্যান্সার। এটা 2.6 খ নাম্বারের অ্যান্সারে চলে আসো। বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সৃষ্টির ব্যাখ্যা পরমাণুর মডেল দিয়ে আলোচনা করা আছে। হাইড্রোজেন পরমাণু সৃষ্টি করা হচ্ছে বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের ব্যাখ্যা তুমি পারবা। বোর পরমাণুর পোস্টুলেট কয়টা ছিল? 3টা ছিল, এটা মনে রাখবো। বোর পরমাণু মডেলের পোস্টুলেট ছিল হচ্ছে 3টা। ক নাম্বারটাই কি বলছে? রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। এটা সুন্দর করে বইয়ে দেয়া আছে, এটা পড়ে নেবা। 2.7 সাথে বলা হয়েছে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা সাপেক্ষ যুক্তি দাও। আচ্ছা, গ্রহণযোগ্যতা এটাও বইয়ে দেয়া আছে, গ্রহণযোগ্যতা বইয়ে দেয়া আছে। এগুলা সবগুলা বই। কিছু কিছু ম্যাথ করানো হয়েছিল, সে বর্ণালীর আরো কিছু কিছু ম্যাথ আছে, সে বর্ণালীর কিছু কিছু ম্যাথ গুলাতে আমি যাব। তবে বর্ণালীর ম্যাথ গুলা তোমার হয়তোবা তোমরা পারছো। এই বর্ণালীর ম্যাথ গুলা কি সবাই বাসায় করছিলা? বর্ণালীর ম্যাথ গুলা বাসায় করছিলা সবগুলা? বর্ণালীর ম্যাথ 3.33 থেকে শুরু করে বর্ণালীর ম্যাথ গুলা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ম্যাথ বাসায় করছিলা? আমি আবারও বলতেছি, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ম্যাথ কি বাসায় করা হয়েছিল? এটা ফার্স্ট বলবা, না হলে আমি করাবো। বর্ণালীর ম্যাথ বাসায় করছিলা, না হলে করাবো। তাড়াতাড়ি বলো সবাই, সবাই তাড়াতাড়ি বলো, অ্যান্সার দাও। বর্ণালীর ম্যাথ গুলোকে বাসায় করছিলা? ভাইয়া পরান, মার্জিয়া ইসলাম, আমি বাসায় করতে বলছিলাম, তোমরা যদি বাসায় না করো আমি কিভাবে করবো? বর্ণালীর ম্যাথ আমি করাই দিছি অনেকগুলা, বর্ণালীর ম্যাথ আমি করাই দিছিলাম। এই আমি তাহমিতা না, তুই চলে যায় এখান থেকে। ভাইয়া দেখাই দেন, দেখাই দিছি আমি কতগুলা ম্যাথ দেখাইছি। আগের লেকচারটা দেখছিস তুই? 2.9 নাম্বার লেকচারটা দেখছিস? গাধার মতো বলতেছিস ভাইয়া দেখাই দেন। 2.9 নাম্বার লেকচারটাতে দেখ, 9 নাম্বার লেকচারে বর্ণালীর অনেকগুলা ম্যাথ করানো হয়েছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বর্ণালীর আমি ম্যাথ করাইছি। এই যে 2.39 প্রত্যেকটা ম্যাথ করানো হয়েছে। 2.40 প্রত্যেকটা ম্যাথ করানো হয়েছে। আচ্ছা ভাইয়া করছি, কিন্তু একক নিয়ে সমস্যা। আচ্ছা, একক নিয়ে সমস্যাটা থাকবে। আমি তাহলে 4-0 পর্যন্ত করাইছিলাম, আমি একটু চলে যাই। চলে আসি বর্ণালীর ম্যাথ 150 পেজ, দেখো লেখো বর্ণালী রিলেটেড ম্যাথ।
বর্ণালী রিলেটেড। একটু দেখো বর্ণালী রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব 2.42 নাম্বার ম্যাথটাতে চলে যাব। 40 পর্যন্ত করানো হয়েছে, 41 পারবা? দেখো 2.42, সবাই দেখো 2.42, এটা হচ্ছে হাজারি স্যার, পেজ হচ্ছে হাজারি স্যার, পেজ হচ্ছে তোমার 150 বা এর আশেপাশে। আচ্ছা একটু চলে আসি আমরা, ঠান্ডা মাথায় দেখবা প্রশ্নটা কি বলছে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, ভালো করে বুঝবা, একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ কক্ষপথ, চতুর্থ শক্তি স্তরে যায়, শক্তি স্তরে যায়। আচ্ছা চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, দেখো চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, ঠান্ডা মাথায় দেখবা। চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, এই যে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে। এটা কোন সিরিজ? আবার বলি, এটা কোন সিরিজ? এটা কোন সিরিজ? এই যে এটা কোন সিরিজ বলো দেখি, এটা কোন সিরিজ? সবাই বলো দেখি এটা কোন সিরিজ? আর সিরিজের নামকরণ কার মানের উপর নির্ভর করে হয়? কয়েকটা জিনিস বলবা, এটা কোন ধরনের সিরিজ? খুব সুন্দর, কায়রা ইসলাম, ভেরি গুড, এটা হচ্ছে বামার সিরিজ। ভেরি গুড, এটা হচ্ছে বামার সিরিজ, খুবই ভালো কথা। তো সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, ও এখানে বলছে সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য ও রং চাইছে। খুব ভালো, আরে তোমরা আসলেই ট্যালেন্ট, আই লাভ দিস, রিয়েলি ফ্যান, আপনাদের ফ্যান হয়ে গেছি আমি। দেখেন হাইড্রোজেন পরমাণু বলছে, তার মানে এখানে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য আমার চাইছে, তাহলে আমি কি জানি 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে RH Z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আচ্ছা তো আমি সবসময় বলছি আপনার n2 এর মান অলওয়েজ গ্রেটার দেন n1 হবে, তাহলে n2 সবসময় কি হবে? গ্রেটার দেন n1 হবে, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসি যে ভাইয়া আপনি বলেন আচ্ছা এখন দেখেন একটু দেখবেন, দেখেন এই জায়গাটাতে আমি তো এইটুকু জানি 1/λ। আচ্ছা এই জায়গায় আমার কোনোভাবেই তরঙ্গ দৈর্ঘ্যটা একক দেয়া নাই, আমি আবারও বলি একক দেয়া নাই। সো একক যখন দেখবেন, তরঙ্গ দৈর্ঘ্যের যখন একক দেখবেন, ল্যামডা যখন আপনার মিটারে চাইবে তখন আপনি RH এর মানটা মিটারে বসাই দেবেন, RH এর মানটা মিটারে বসাবেন, একক নিয়ে আর কোনো সমস্যা হবে না। যখন ল্যামডা দেখবেন ন্যানোমিটারে চাইছে তখন আপনি RH এর মানটা বসাবেন হচ্ছে ন্যানোমিটারে। যখন ল্যামডা দেখবেন সেন্টিমিটারে চাইছে তখন আর এইচ এর মানটা পাঠাই দিবেন হচ্ছে সেন্টিমিটারে বসাইতে বলবেন, ঠিক আছে। আর এইচ এর মানটা সেন্টিমিটারে বসাতে আপনি পারবেন, তাহলে আপনার এখানে কোনো প্রকারের কোনো একক নিয়ে সমস্যা হবে না। আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনি। তাহলে দেখেন আর এইচ এর মান আমি এটাতে মিটারেই বসাই, সেন্টিমিটারে বসাই 109.678 সেন্টিমিটার। আপনি ন্যানোমিটারেও আনতে পারেন, মিটারেও আনতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যদি এটা ন্যানোমিটারে আনেন তাহলে ন্যানোমিটারে আনবেন, সেন্টিমিটারে আনলে সেন্টিমিটারে আনবেন। জেড স্কোয়ারের মান আমার দরকার নাই, কারণ এটা হাইড্রোজেন পরমাণু বলছে। তাহলে 1/n1 স্কোয়ারের মান মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। এখানে বলে নাই যে কততম কক্ষপথ বলে নাই, ডিরেক্ট ফোর্থ কক্ষপথ থেকে বলছে, মানে উল্লেখ করে দিছে, ঠিক আছে, উল্লেখ করে দিছে। যদি কততম লাইন থেকে বলতে, যে কততম লাইন যদি বলে, তম লাইন থাকলে তখন আমরা ওইটার আলাদা হিসাব করব। সেই ক্ষেত্রে আপনি ল্যামডার মান একটা পাবেন, এই জায়গায় ল্যামডার মান একটা পাবেন। এখন এখানে ল্যামডার মানটা যখন আপনি পাচ্ছেন, দেখেন আমি এর আগে তরঙ্গ দৈর্ঘ্যটা সাধারণত আমি একটা আপনাকে নাম্বার শিখাইছিলাম 017, তারপরে একটা আমি মনে হয় নাম্বার বলে দিছিলাম 01744 হ্যান ত্যান, এটা একটা নাম্বার বলে দিছিলাম। তো ওই নাম্বারটা ছিল হচ্ছে ন্যানোমিটারে।
তাহলে আপনার ল্যামডার মানটা আপনি ন্যানোমিটারে যদি বের করেন তাহলে আপনার সুবিধা হয়। তাহলে এই জায়গা থেকে আপনি বর্ণালীটা ইজিলি বের করে নিতে পারবেন, বর্ণালীটা ইজিলি বের করে নিতে পারবেন। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে আমার ক্যালকুলেশন করে আসতেছে, আমি যদি এটা সেন্টিমিটারেও নিয়ে আসি, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যখন আমি কনভার্ট করব তখন আসবে হচ্ছে 486.27 ন্যানোমিটার। এখন দেখেন 486, আপনি 486, এখন আপনার কথা হচ্ছে যে ভাইয়া এটা কিভাবে বুঝবো, তখন আপনি এখান থেকে দেখেন 380 থেকে কত 424 এরকম আসে না, 380 থেকে 424, 01744। আপনাকে একটা আমি ইয়ে শিখাইছিলাম, বর্ণালী শিখাইছিলাম। তো দেখা যায় যে 300 যখন 486 ন্যানোমিটার, এইটা সাধারণত দেখা যায় আসমানি বর্ণের হয়। এটা সাধারণত কি হয়? আসমানি বর্ণের, আসমানি বর্ণের হয়। তো আপনি যখন আসমানি বর্ণ পাবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে এটা আপনি পেরে গেছেন। আমার কথা বোঝা গেছে? এবার ম্যাথটা বোঝা গেছে? ম্যাথটা বোঝা গেছে কিনা বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না, দেরি করলে লেট হয়ে যাবে। এটা বোঝা গেছে? আমি পরের স্লাইডে যাব। মার্জিয়া ইসলাম, ভেরি গুড। আর বাকিরা? তাহমিদ আনাস, একদিন ঝাড়ি খাই সোজা হয়ে গেছিস তুই। কায়রা ইসলাম, অবশ্য যারা ঝাড়ি খায় তারা আমার কাছের লোক হয়ে যায়। আচ্ছা দেখ, 2.43। তো এখানে বলা হয়েছে যে উদ্দীপকটির সমস্যার সমাধান করো। উদ্দীপক একটা বলা আছে, লাইন দেয়া আছে, সবগুলাই দেখা যাচ্ছে যে একটু দেখো, আমি উদ্দীপকটা একটু দেখাবো। এই ধরনের লাইন, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে আপনার 5। খুবই ভালো কথা। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মেইন কথা যেটা বলা হয়েছে যে বি উপশক্তি স্তরে, দেখেন এটা এ দেয়া আছে, এটা বি দেয়া আছে, এটা সি, এটা ডি, এটা ই। তো এখানে বলা হয়েছে বি উপশক্তি স্তরে, ঠান্ডা মাথায় বুঝবেন, যারা যারা চলে যাচ্ছেন এরা গাধা। দেখেন বলা হয়েছে বি উপশক্তি স্তরে তৃতীয় বর্ণালী, আবারও বলি তৃতীয় বর্ণালী, তাহলে এটা 1 নম্বর বর্ণালী, এটা 2 নম্বর বর্ণালী, এটা 3 নম্বর বর্ণালী। বলা হয়েছে তৃতীয় বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য বর্ণ দৃশ্যমান হবে কি না সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে 3 নাম্বার যে বর্ণালীটা, 3 নাম্বার বর্ণালীটা কি আদৌ দৃশ্যমানের রেঞ্জে পড়ে কিনা, দৃশ্যমান আলোয় পড়বে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে আপনাকে। এটা দৃশ্যমান কিনা এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে, এটা দৃশ্যমান কিনা। ঠিক আছে, তো আপনি এখন আগে ল্যামডার মানটা বের করে ফেলেন। ঠিক আছে, আপনি এটা ল্যামডার মানটা বের করে ফেলেন। ল্যামডার মানটা কিভাবে হবে? 1/λ ইজ ইকুয়াল টু, যেহেতু এটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বলছে, এটা কিন্তু হাইড্রোজেন বর্ণালীর নিচে বলা আছে, হাইড্রোজেন বর্ণালীর নিচে বলা আছে। হ্যাঁ গুড, এই যে মানে 380 থেকে 780 ন্যানোমিটার কিনা এটা আপনি দেখবেন যে দৃশ্যমান আলোর পরিসরে পড়ে কিনা। তাহলে দেখেন 1/λ RH z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ল্যামডার মানটা বের করবেন, ল্যামডার মানটা দেখেন, ল্যামডার মানটা কি মান আসে, এটা কত ন্যানোমিটারে আসে। আচ্ছা ভাইয়া এটা ন্যানোমিটারে দেখবো কিভাবে? আচ্ছা ন্যানোমিটারে এই মানটা ন্যানোমিটারে বসান, 1. এটা একদম ডিরেক্টলি ন্যানোমিটারে বসান। ঠিক আছে, 1.09678 ইন্টু 10⁻⁻² ন্যানোমিটারে বসান। সেই ক্ষেত্রে আপনি ল্যামডার মানটা ন্যানোমিটারে পাবেন। কায়রা ইসলাম মনে হয় বলছিল যে ভাইয়া আমি একক নিয়ে সমস্যা, আশা করি একক নিয়ে আর ঝামেলা হবে না। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে 434.17 ন্যানোমিটার। তো এইটা হচ্ছে আপনার ন্যানোমিটারে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা অবশ্যই দৃশ্যমান আলোর পরিসরে বিক্রিয়ণ করবে। দৃশ্যমান আলোর পরিসর, এটা হচ্ছে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করবে, বা দৃশ্যমান আলোর তোমার হচ্ছে এটা দৃশ্যমান হবে। এবং এই দৃশ্যমানটা যে হবে এটা কোন আলো পড়বে তখন আপনি ক্যালকুলেশন করেন কোন আলো হবে। তো দেখা যায় যে এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্যটা হবে হচ্ছে নীল, বেনি সহ কলা, এটা হচ্ছে নীল বর্ণের হবে। ঠিক আছে, এটা হচ্ছে নীল বর্ণের হবে। এটা তুমি ইজিলি বুঝতে পারবা যদি আগের কাজটা করে থাকো। আমি আবারও বলি, আগের কাজটা করে থাকলে তুমি ইজিলি এটা বুঝতে পারবা। আমার নিজেরও, আমি কোনো কিছু মুখস্থ করি না, আমি ট্রিক্স দিয়েই মনে রাখি। আমি সত্যি কথা বলি, আমি কোনো কিছু মুখস্থ করি না।
অনেক টিচার আছে মুখস্থ করে পড়ায়, আমি পড়াই নাই। আচ্ছা 2.44 2.43 কি ক্লিয়ার? 2.43 ক্লিয়ার সবার? 4 চলে আসো। দেখো এখানে বলা হয়েছে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন, ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন। প্রথমেই বলছে ব্র্যাকেট সিরিজ, তাহলে লাইমেন বা আমার প্যাশেন্ট ব্র্যাকেট, তার মানে এটা 4 নাম্বার N1 = 4। দেখো এটা হচ্ছে N1 এর মান হচ্ছে 4, ঠিক আছে। আর তৃতীয় লাইন মানে কি? তৃতীয় লাইন কততম লাইন, এটা কততম লাইন বলছে না? দেখো তৃতীয় লাইন মানে কততম লাইন, তাহলে N2 এর মান কত হবে বলো? তৃতীয় লাইন মানে কি? আচ্ছা একটা ভালো প্রশ্ন বলছে যে ভাইয়া উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করি, কিন্তু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে, আচ্ছা এই লাইনটা দেখা যায় না। তোমাকে যখন আমি বর্ণালী পড়াবো, কয়েকটা বর্ণালী পড়াবো, ওই লাইনটা দেখাই যাবে না, ঠিক আছে। এই যে বিকিরিত যে রশ্মিটা হয় ওইটাই আলো, আর ওইটা হচ্ছে শোষিত রশ্মি, শোষিত রশ্মি দেখা যায় না, ওই জন্য শোষিত রশ্মিটা আমরা বের করি না। আর এটা হচ্ছে বিকিরিত রশ্মিটা আমরা বের করি, ওই বিকিরিত রশ্মিটাই আলো হয়, ওই আলোগুলাই বিভিন্ন টাইপে আমরা ভাগ করি। কায়রা ইসলাম মনে হয় বুঝতে পারছো। কায়রা ইসলাম বুঝতে পারছো? কায়রা ইসলাম তুমি কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 7 হবে, খুবই ভালো কথা। N2 = হচ্ছে 4 + 3 = হচ্ছে 7। তাহলে দেখো এখান থেকে 1/λ মানটা বের করে নাও। 1/λ হচ্ছে RHZ² 1/N1² - 1/N2²। দ্যাটস ইট, শেষ। এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করে নিবা। ল্যামডার মানটা তুমি ইজিলি বের করে নিবা এবং ল্যামডার মানটা তুমি বুঝতে পারবা যে এটার তরঙ্গ দৈর্ঘ্যটা ইজিলি নির্ণয় করে নিতে পারবা, ঠিক আছে। খুবই ভালো কথা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? এই 3.44 ক্লিয়ার হয়েছে? 2.44 ক্লিয়ার হয়েছে কিনা দেখো। দুই 2.45 ভাইয়া এই জিনিসটা একটু পড়ান। 2.45-এর দিকে দেখবেন যে হাইড্রোজেন পরমাণুর লাইমেন সিরিজের, হাইড্রোজেন পরমাণু সে বলছে লাইমেন সিরিজের, যা পড়বা তাই লিখবা। হাইড্রোজেন পরমাণুর লাইমেন সিরিজ বলছে, তাহলে লাইমেন সিরিজ মানে N1 এর মান হচ্ছে 1। লাইমেন সিরিজের প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের আগমনকালে ফোটন শক্তি, ফোটন শক্তি ই এর মান দেয়া আছে হচ্ছে আপনার 2.118 × 10⁻⁻18 জুল। ওই বিকিরিত শক্তির সাথে সংশ্লিষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে বলছে। আচ্ছা এটা যেহেতু জুলে দেয়া আছে, আপনি তাহলে বলেন তো এটা এসআই ইউনিটে না হচ্ছে সিজিএস ইউনিটে? এটা আপনার এসআই ইউনিটে দেয়া আছে। যদি এটা আরগে থাকতো তাহলে সিজিএস এ থাকতো। তার মানে ল্যামডাটা আমার মাস্ট বি হবে হচ্ছে মিটারে।
ল্যামডাটা আমার কিসে হবে? মিটারে। ভালো করে বুঝবা, এই জিনিসগুলো বুঝতে হবে। যখন আমি দেখবো যে আমার এইটা এসআই ইউনিট দেয়া আছে, জুল দেয়া আছে, তার মানে আমার এমটা হবে, সরি, ল্যামডাটা হবে মিটারে। তাহলে এনার্জি দেয়া আছে, আমার ল্যামডা বের করতে হবে। তাহলে কি এনার্জি ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আমি তো এই সূত্রটা জানি, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো এইচ সি বাই যদি ল্যামডা হয়, কারণ সি এর মানও জানো, তাহলে সি এর মানের একক কি হবে? সি তো আলোক তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্য, সি এর একক হবে হচ্ছে কি? মিটারে। সি এর একক হবে মিটারে, ল্যামডার একক হবে মিটারে, এবং এইচ এর যে একক আছে সেটা হবে আমার হচ্ছে জুল সেকেন্ড। এটা কিন্তু আর্ক সেকেন্ডে আসবে না, হয় তুমি জুল সেকেন্ডে নিবা, না হয় কিলো জুল সেকেন্ডে নিতে পারো, বাট জুল সেকেন্ডে নিতে হবে, কারণ এই জায়গাটাতে আমার এনার্জি দেওয়া আছে জুল। এখন বলতে পারো ভাইয়া এইটা জুল সেকেন্ডে নিব, কখন এটা কিলো জুল সেকেন্ডে নিব? লিখে রাখো, এটা কখন কিলো জুল সেকেন্ডে নেব, এই এইচটা আমি কখন কিলো জুল সেকেন্ডে নিব, কখন কিলো জুল সেকেন্ডে নিব? যখন দেখবা যে ই এর মান, যখন দেখব এনার্জির মান, এনার্জির মান কিলো জুলে আছে, যখন দেখব এনার্জির মান কিলো জুলে আছে। আচ্ছা, যদি দেখো যে এনার্জির মানটা কিলো জুলে আছে, ঠিক তখনই আমি এইচ এর মানটা নিব কিলো জুল সেকেন্ডে। এইচ এর মানটা নিব কিলো জুল সেকেন্ডে। খুবই ভালো কথা। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? ইকুয়াল টু আসবে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। দেন এখান থেকে ল্যামডার মানটা বের করবা, ল্যামডা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ই। তার মানে এখানে এইচ এর মান হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, ইন্টু সি এর মান আসবে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর ই এর মানটা আসবে জুল সেকেন্ডে। ই এর মানটা আসবে জুল সেকেন্ডে, ঠিক আছে? সরি, ই এর মানটা জুলে আসবে, ভুল বললাম। ই এর মানটা তাহলে কিসে আসবে? জুলে। জুলে জুলে ই এর মান কত দেয়া আছে? এই যে 2.118 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। দেন এখান থেকে আপনি ক্যালকুলেশনটা করে নেন, এখান থেকে একটা ক্যালকুলেশন পাবেন। ভাইয়া ক্যালকুলেটর ছাড়া করব? প্রশ্ন আসে না ভাইয়া, ক্যালকুলেটর ছাড়া করব? করতে পারবেন আপনারা ক্যালকুলেটর ছাড়া? ক্যালকুলেটর ছাড়া করব, পারবেন? দেখেন, ক্যালকুলেটর ছাড়া আপনাদেরকে আমি হ্যান্ডিক্রাফট একটা প্রসেস দেখাইছিলাম, হ্যান্ডিক্রাফট প্রসেসটা দেখেন। আপনি ক্যালকুলেটর ছাড়া করতে হবে আপনাকে, অবশ্যই ক্যালকুলেটর ছাড়াও শিখতে হবে। দেখেন মানটা দেখবেন, এই মানগুলো পূর্ণ মান নেবেন, এগুলা বাদ, সব এগুলা বাদ, ঠিক আছে? পূর্ণ মানগুলো নেবেন। 6 ইন্টু 3 ইন্টু 8, এই দুইটা যোগ করে দেন, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বার দেন, তাহলে এখানে থাকে হচ্ছে 24, না 24 না, 26। আর এই জায়গায় থাকবে, এইটাও বাদ দেন, তাহলে থাকে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। আপনি মাইনাস 18টাকে উপরে তুলে দেন, তাহলে প্লাস 18 হয়ে যাবে। তাহলে হচ্ছে 6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 প্লাস 18, তাহলে এটা 12 আসবে, আর একটা হচ্ছে বাই 2, তাহলে এটা আসবে 18/2, তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এই টাইপের আসবে। 10 টু দি পাওয়ার মাইনাস 12 বা 10 টু দি পাওয়ার মাইনাস 8 আসার কথা। 18 যদি বাদ দেই, ও সরি, 18 বাদ দিলে তো 8 আসবে, সরি, 18 বাদ দিলে 8 আসবে। এটা হচ্ছে হ্যান্ডি ক্যালকুলেশন। হ্যান্ডি ক্যালকুলেশন দেখেন, 9 এর পাশাপাশি আসবে, এখানে অ্যান্সার দেখবেন 9.37 আসছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন 9 এর কাছাকাছি আসবে, ঠিক আছে? 9 এর কাছাকাছি আসবে, এটা বুঝতে পারছেন? এই হাতে ক্যালকুলেশন বুঝতে পারছেন? হাতে ক্যালকুলেশন কিন্তু শিখতে হবে। আচ্ছা, যাই হোক, দেখেন 2.46,
বুঝতে পারছেন সবাই? 7 জন ছিল, 2 জন কোথায় গেল ভাত খাইতে? 2 জন কোথায় গেলেন ভাত খাইতে? 4-6 আসেন। নিচের টুকু মানে এইটুকু? এটা তো সহজ রে। আচ্ছা, হাতে ক্যালকুলেশন তোকে শিখতে হবে না, হাতে ক্যালকুলেশন আমি শিখাবো, মার্জিয়া রহমান। হাতে ক্যালকুলেশন শেখার দরকার নেই এখন, হাতে ক্যালকুলেশন আমি শেখাবো। আপাতত দেখে যা। ও আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা পড়তেছিলাম চার সাত। এই দুই দশমিক চার সাত নম্বর ম্যাথটা আমাকে কি বলছে? বলছে যে হচ্ছে হাইড্রোজেন পরমাণু তো খুবই ভালো কথা। তুমি যখন কম্পাঙ্ক সবকিছুই বের করবা, তাহলে ল্যামডার মানটা তুমি বের করতে পারবা, নিউ বারের মান বের করতে পারবা। তাহলে আমি আগে নিউ বারের মানটা এখানে বের করবো, যেহেতু কোনো মান দেয়া নাই সেহেতু আমি এসআই ইউনিটে বের করে নিলাম। ঠিক আছে, এখানে নিউ বের করলাম। পরে আমরা নিউ বের করবো, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। তার মানে এখানেও আমি একটা বাই ল্যামডা, এখানেও আমি কি বের করতে পারবো? মানটা বের করে নিতে পারবো। এখন ঠিক আছে, ঠিকঠাক। আমি ল্যামডাটাও বের করবো, কারণ ল্যামডা ইকুয়াল টু 1/1 নিউ বার। ইজিলি এটা তিনটাই বের করে নিতে পারবো। ঠিক আছে।
এখন কি আটকে যায় কথা? সব ঠিকঠাক আছে? সাউন্ড ক্লিয়ার না? এখনো ঝামেলা করতেছে? এখন তো ক্লিয়ার মনে হচ্ছে। এখন ক্লিয়ার মনে হচ্ছে। আটকায় আটকায় যাচ্ছে না? এখন কি ক্লিয়ার? বেটার, হ্যাঁ বেটার হবে, কারণ ওই মাঝখানে আমার স্পিড কমে গেছিল নেটের, মাঝে মধ্যে হয় এরকম। তাহলে তোমার নেটের সমস্যা এখন? দাঁড়াও, আমি আমি কথা শুনলে বুঝতে পারবো। ওই মাঝখানে আমার স্পিড কমে গেছিল নেটের। জি ঠিক আছে, খুবই ভালো। 3.47 আমরা ম্যাথটা করেছি। আমরা এরপরে চলে আসি শিক্ষার্থীর কাজ 2.11। বেস্ট রিভিউ দিবেন 2.11। আচ্ছা, শিক্ষার্থীর কাজ 2.11 এগুলা প্রত্যেকটা ম্যাথ আপনাকে করতে হবে। আপনি এগুলা ম্যাথ করতে পারলেই দেখবেন যে এখানে কাজ হয়ে গেছে। 2.33 যে ম্যাথটা আছে এটা দেখবেন যে অবলোহিত অঞ্চলে বলেই দিছে এখানে অবলোহিত অঞ্চল। তো অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে? আমি আপনাকে বলছিলাম যে দীর্ঘতম এবং আপনার যে হ্রস্বতম, একটু বুঝবেন। আপনাকে আমি বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম, তার মধ্যে বলছিলাম যে দীর্ঘতম যখন তরঙ্গ দৈর্ঘ্য বলবে তখন n2 এর মান কত হবে। আবারও বলি, এখানে বলছে যে অবলোহিত অঞ্চলে হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলছে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বললে আমি n2 এর মান কত নিব বলেন? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বললে আমি n2 এর মান কত নিব? বলেন দেখি n2 এর মান আমি কত নিব? তুই তো ক্লাসিক করস নাই। আমি দানাফ যখন n1 এর মান আমার হচ্ছে 3, তখন আমি n2 এর মান কত নিব বল? এখানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য গাধার মতো বললি 7, থাপড়ানো উচিত করে ধরে দেবে। ইন্নি সানজিদা, আপনি মনে হয় নতুন আসছেন, নতুন আসেই ক্লাস ফাঁকি দিচ্ছেন। এই n2 এর মান কত নিব? কায়রা ইসলাম, কায়রা ইসলাম বলো তো n2 এর মান কত নিব? তাড়াতাড়ি বলো। কায়রা ইসলাম চলে গেছে। ফারজানা আহমেদ, আমার দীপ্তি, আর কে যেন ছিল, দুইটা আন্টি ছিল, রোকেয়া বেগম আন্টি আর আরেকজন আন্টি ছিল। n2 এর মান কত নিব সবাই বলো। এরে ভাই তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে তো, অ্যান্সার না দিলে তো আমি ইয়ে করবো না। গাধার মতো বলতেছো। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলছে। হ্যাঁ গুড, ভেরি গুড, 4। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলছে মানে n2 এর মান আমি 4 নিব। তাহলে বলছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই, আর এটা অবশ্যই বলছে যে এটা অবলোহিত অঞ্চলে। ভাইয়া 4 হবে? হ্যাঁ 4 হবে ভাইয়া। আপনি বলছেন, ঢাকাও বলছেন কিনা জানি না, বাট দীর্ঘতম বলছেন মানে 4 হবে, ঠিক আছে। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই n1 স্কয়ার ইন্টু হচ্ছে 1 বাই n2 স্কয়ার ইন্টু হচ্ছে আর এইচ জেড স্কয়ার। তাহলে এটা হাইড্রোজেন বর্ণালী বলছে, তার মানে এখান থেকে ল্যামডার মানটা বের করে নেবেন। এটা গেল 2.33।
এরপরে চলে আসি 2.34। দেখেন সব ম্যাথ করাই দিব, আমি বলছিলাম হাজারি স্যার অল ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। 2.34 কি বলছে, অবলোহিত অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে তাহলে n2 এর মান হবে হচ্ছে ইনফিনিটি। হ্রস্বতম মানে সব থেকে ক্ষুদ্রতম, আবারও বলি হ্রস্বতম মানে সব থেকে ক্ষুদ্রতম। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে n2 এর মান হবে ইনফিনিটি, এবং এটা আমার চাইছে হচ্ছে ন্যানোমিটারে। তাহলে RH এর মানটা আমাকে বসাইতে হবে হচ্ছে ন্যানোমিটারে। RH এর মান আমি বসাবো কোথায়, ন্যানোমিটার। তার মানে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ল্যামডার মানটা বের করে নিব, সেটাও অবশ্যই হবে কিসে, ন্যানোমিটার। কারণ RH এর মান আমি তাহলে এই জায়গায় কিসে বসাবো, ন্যানোমিটারে। কথা বুঝতে পারছো, RH এর মানটা আমি কিসে বসাবো, ন্যানোমিটারে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা 2.35 নাম্বারটা আছে, এখানে টুলস খুবই কম, টুলস থাকতো এই জায়গায় খুব ভালো হইতো। কোথায় n2 কি বসাবা, n2 কি বসাবা কোথায়, n2 কি বসাবো মানে এনে n2 ইনফিনিটি হবে। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমি n2 ইনফিনিটি লিখে দিছিলাম না, হ্রস্বতম বা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। হ্যাঁ 2.34 হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য হইলে n2 এর মান কি বসাবো, এখানে বলছে কিসের, n1 এর মান যখন 3, তাহলে n2 এর মান হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সবসময় কি বলছিলাম, ওই ক্লাসটা করো নাই, নোট করা নাই ওটা। গাধা কোথাকার, n2 এর মানই তো লিখে দিছি ইনফিনিটি। দেখো 3.35 হাইড্রোজেন পরমাণুর কি বলছে, লাইমেন সিরিজের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে। আচ্ছা লাইমেন সিরিজের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ওই সেম, যখনই বলবে যে হ্রস্বতম, হ্রস্বতম মানে হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। এই ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যখনই বলবে ল্যামডা বের করো, তখন n2 এর মান আপনি সবসময় বসাবেন ইনফিনিটি। হ্রস্বতম যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, এই হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কিন্তু আপনার সব থেকে বেশি শক্তি, আবার এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আবার সব থেকে বেশি তরঙ্গ সংখ্যা, এটাও বুঝতে হবে। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, কারণ আপনাকে আমি এই জিনিসটা এগুলো মাথায় রাখতে হবে। 1/λ না, ইকুয়াল টু হচ্ছে hc/λ। এটা আপনি এইভাবে লিখবেন h নিউ, তাহলে ই এর সাথে আপনি সমানুপাতিক, এগুলা কিন্তু সব বুঝতে হবে, এগুলা মাথায় রাখে সব চলতে হবে। তাহলে ই সমানুপাতিক হচ্ছে 1/λ, আবার ই সমানুপাতিক হচ্ছে নিউ। 1/λ ইকুয়াল টু আবার এটাও লেখা যায় hc নিউ বার, তাহলে দেখবেন ই সমানুপাতিক হচ্ছে নিউ বার। তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। ফারজানা আহমেদ, বোঝা গেছে। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে তখন আপনি n2 এর মান দিবেন ইনফিনিটি। আবার যদি বলে সর্বোচ্চ কম্পাঙ্ক, হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যার হবে তার আবার সর্বোচ্চ কম্পাঙ্ক হবে, এবং তার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যাও হবে, তরঙ্গ সংখ্যাও হবে। এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে, যে এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হবে যে এইটাও তরঙ্গ সংখ্যা হবে সর্বোচ্চ, এই নিউটাও হবে হচ্ছে সর্বোচ্চ, এইটা যখন সর্বনিম্ন হবে। কারণ এই ল্যামডার সাথে আপনি দেখেন, ল্যামডার সাথে নিউ বারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার আপনি দেখেন ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/নিউ, আবার ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/নিউ বার। তাহলে দেখেন এই দুইটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এইটা যখন আমার ক্ষুদ্রতম হবে এইটা হবে সর্বোচ্চ। ক্লিয়ার,
35 ক্লিয়ার মনে হয়, 35 ক্লিয়ার। 36 চলে আসে। ও 35-এর তো মেলাগুলো আছে। 35 হয়েছে এখন, এর 35-এর ক। আচ্ছা, আবার 35-এর ক আছে, 2.35-এর ক নাম্বারে আসো। 35-এর ক নাম্বারে আসো। হ্যাঁ, কলিকাল কলিকাল। এই খুবই সহজ, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা বের করো, সেম পারবা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করবা আর তরঙ্গ সংখ্যা নিউ বার বের করবা, এই দুইটা বের করলে অ্যান্সার চলে আসবে। কম্পাঙ্ক বের করতে বলছে, ও আচ্ছা তরঙ্গ বের করতে বলছে, আর নিউ বার তো না, নিউ বের করবা, নিউ বের করবা শেষ। এই দুইটা নিউ বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য বের করবা একবার, নিউ বের করবা একবার। পারবা না এটা? 35-এর ক দেখো, ক নাম্বারে আসো, পারবা কিনা দেখো। আচ্ছা পারবা, ক নাম্বারটা পারবা না? 35-এর ক, তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে তো ভাইয়া, আমার তো করাইতে হবে, এমনি পিছাই গেছি অনেক, এতদিন এই চ্যাপ্টার শেষ করে দেওয়া উচিত। পারবা কিনা বলো। তাড়াতাড়ি বলো রে ভাই, এতক্ষণ লাগে? আর 4 জনকে ক্লাস করতেছো কেন? একটা জি বলতে এতক্ষণ লাগে। দেখো ক নাম্বারে বলছে এন শেল থেকে এল শেলে গেছে। আমি একটু আগেই বলছিলাম কে এল এম এন, তাহলে কে ইকুয়াল টু 1, এল 2, এন 3, এন 4। এখন দেখো তোমার যেটা হয়, এন শেল থেকে এল শেলে গেছে, এন থেকে এলে গেছে, তার মানে 4 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বারে গেছে, তার মানে এটা হচ্ছে এন 2 এর মান, আর এটা হচ্ছে আমার এন 1 এর মান। ভালো করে বুঝবেন, এটা এন 2 এর মান, এটা হচ্ছে এন 1 এর মান। তাহলে এখানে ফোটন দৈর্ঘ্য বর্ণালী সিরিজ ব্যাখ্যা করো, যেহেতু 2 নাম্বার কক্ষপথে গেছে, কোথায় গিয়ে পৌঁছাবে, তাহলে সিরিজটা কি নাম হবে, এই সিরিজের নাম কি হবে বলো দেখি। 4 নাম্বার থেকে 2 নাম্বারে গেছে, তাহলে সিরিজের নাম কি হবে? সিরিজের নাম কি হবে? যদি বলে এন শেল থেকে এল শেলে গেছে, তাহলে এন থেকে এল শেলে গেছে, তাহলে সিরিজের নাম কি হবে? আমি এগুলো জানি না, মনে করো 4 আর 2 জানি না, তাড়াতাড়ি বলো, 4 আর 2 জানি না, এন শেল থেকে এল শেলে গেছে, এটার সিরিজের নাম কি হবে? তাড়াতাড়ি বলেন, এই সিরিজের নাম কি হবে? তাড়াতাড়ি বলবেন, এখানে আর কয়েকটা ম্যাথ আছে, করাই শেষ করে দেবো, তাড়াতাড়ি বলেন। বামার, গুড, ভেরি গুড, এটা হচ্ছে বামার সিরিজ, বামার সিরিজ। তাহলে এখান থেকে আপনি ল্যামডার মানটা ইজিলি বের করে নিতে পারবেন, একই সূত্র। গ নম্বরে আসে, লিথিয়াম আয়নের উত্তেজিত এন শেল থেকে কে শেলে গেছে। এটা একটু মজার, লিথিয়াম আয়ন, লিথিয়াম 3+ না সরি, লিথিয়াম 3+ কেন হবে, লিথিয়াম 2+, লিথিয়াম 2+, এই জায়গাটাতে আমার ইম্পর্টেন্ট। লিথিয়াম 2+ আয়নের আয়নের বলছে এন শেল থেকে কে শেলে গেছে, এন শেল থেকে কে শেলে গেছে, তাহলে লিথিয়াম 2+ আয়ন যেটা আছে, তাহলে এন ইকুয়াল টু 4 আর এটা ইকুয়াল টু কে ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, যেহেতু লিথিয়াম পরমাণু, তাহলে অবশ্যই এখানে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 3, তাহলে এই জায়গায় আপনি জানেন 1 বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আর এইচ জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই, তার মানে এই জায়গায় আপনি ল্যামডার মানটা বের করবেন, 1 বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আর এইচ হচ্ছে 109, 6, 7, 8 ইন্টু জেড স্কয়ারের মান হচ্ছে 3 স্কয়ার, 1 বাই n1 এর মান হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 বাই 16 মাইনাস।
1/60 দেন এখান থেকে ল্যামডার মান দিলাম। এখানে কিন্তু অবশ্যই জেড স্কোয়ারের মান বসাইতে হবে। আপনি যদি এই জায়গায় জেড স্কোয়ারের মান না বসান তাহলে এই ম্যাথটা পুরোটাই ভুল হবে। এখানে আপনাকে জেড স্কোয়ারের মান বসাইতেই হবে, এখানে জেড বসাইতে হবে, কারণ লিথিয়াম পরমাণু বলছে, লিথিয়াম পরমাণুর জেড কিন্তু আমার 3, এটা বুঝাইতে হবে। জেড এর মান না বসাইলে ম্যাথ 0, জেড এর মান আপনাকে এখানে বসাতেই হবে। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় বুঝতে পারছেন কথা আমার? বুঝতে পারলে বলবেন, তাড়াতাড়ি বলবেন, বুঝতে পারলে তাড়াতাড়ি বলবেন, না পারলেও তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বলেন, সময় নাই, তাড়াতাড়ি ম্যাথগুলো করাইতে হবে। আচ্ছা, ম্যাথগুলো কি মজা লাগতেছে? আচ্ছা, আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আপনাদের সাথে হয়তোবা জুমে একটু পরে বসতে পারি, জুমেও করাইতে পারি। আমি আপনাদের সাথে 40 মিনিট জুমে কথা বলবো আজকে। আপনারা যারা যারা আছেন লাইভটা শেয়ার করবেন না, লাইভটার 5 মিনিটের পর আমি কেটে দিব। আপনাদের সাথে আমি জুমে কিছুক্ষণ ক্লাস দিব আপনাদের, রেকর্ডেড থাকবে না, বাট স্লাইডগুলো পাবেন। আমি একটু আপনাদের সাথে কথা বলবো, সবাইকে একটু কাইন্ডলি জয়েন করতে বলেন, বলেন যে ভাইয়া কথা বলবে, একটু আপনাদের ফিডব্যাক নিব। আমি জুমে আমি ফিডব্যাক নিব, একটু পরেই 40 মিনিট ক্লাস হবে জুমে। একটু আপনারা কাইন্ডলি কাইন্ডলি হচ্ছে ইয়ে করেন, কাইন্ডলি একটু সবাইকে ইনফর্ম করেন তাড়াতাড়ি, সবাই যেন জয়েন হয় জুমে, সবাই যেন জয়েন হয় জুমে। একটু কাইন্ডলি আপনারা একটু দেখেন ব্যাপারটা। কাইন্ডলি সবাইকে একটু বলে দিবেন যে ভাইয়া একটু জুমে ক্লাস করাবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, আপনাদের ম্যাথগুলো ভালো লাগতেছে এখন? ইজি না ম্যাথগুলো? আচ্ছা, আপনারা একটু ঘ নাম্বার ম্যাথটা করেন তো, নিজে 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 ট্রাই করেন তো। ঘ নাম্বারটা সহজ আছে। ঘ নাম্বারটা একটু নিজে নিজে ট্রাই করে অ্যান্সারটা বলেন আমাকে। ঘ নাম্বারটা নিজে নিজে ট্রাই করে অ্যান্সার বলেন। ঘ নাম্বারটা নিজে নিজে ট্রাই করে অ্যান্সারটা বলেন, একটু তাড়াতাড়ি বলবেন, বেশি দেরি করা যাবে না। ঘ নাম্বারটা নিজে নিজে ট্রাই করে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, আমি খুব বেশি দেরি করবো না, ফাস্ট করবো। ঘ নাম্বারের ম্যাথগুলা ট্রাই করবেন তাড়াতাড়ি। ঘ নাম্বারটা একটু ফাস্ট করেন, আমি এটা একটু করেন, নিজে করেন, এখন নিজে করেন, এখন নিজে করে আমাকে বলেন, তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, সবাই একজন একটা মেসেজ দিয়ে দেন গ্রুপে যে ভাইয়া একটু সবার সাথে কথা বলতে, ঠিক আছে? একটু সবার সাথে কথা বলবে, একটু আসতে বলবো সবাই।
কই অ্যান্সার কই, তাড়াতাড়ি করেন, অ্যান্সার এতক্ষণ লাগে নাকি? অ্যান্সার 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 তাড়াতাড়ি অ্যান্সার করেন, অ্যান্সার বের করেন। আমি অ্যান্সারটা চাচ্ছি, তাড়াতাড়ি বের করেন। পাস করেন, শেষ করবো এটা, কারণ আমি নতুন টপিক ধরবো। আচ্ছা, আপনাদের কতটুকু যে হয়েছে জানি না। আপনারা হচ্ছে সবাই একটু জয়েন করবেন। আমি এটা শেষ করব, আমি পড়াচ্ছি, এই টপিকটাই পড়াবো, কিন্তু আমি এটা ইয়েতে পড়াবো। লাইভটা এখানেই শেষ। মিলে নাই তো, কেন মিলবে না? 2.35 মনে হয় করতে বললাম, নাকি কত? 35 ঘ নাম্বারটা করতে বললাম, কেন মিলবে না? এই গাধা, জেটের মান বসাইছো? মিলে না, জেটের মান বসাইছো? তরঙ্গ সংখ্যা হচ্ছে 4.1। হ্যাঁ ঠিকই তো আছে, তরঙ্গ সংখ্যা এত পার সেন্টিমিটার। আচ্ছা, তুমি সেন্টিমিটারে অ্যান্সার দেয়া আছে সেন্টিমিটারে, মোস্ট প্রবাবলি অ্যান্সার দেয়া আছে সেন্টিমিটারে, মোস্ট প্রবাবলি বইয়ের অ্যান্সারটা যেটা দেয়া আছে সেন্টিমিটারে, তুমি মিটারে বের করলো অ্যান্সার আসবে, মিটারে বের করলো অ্যান্সারটা আসবে। ঠিক আছে, মিটারে বের করলো অ্যান্সারটা আসবে। তো এটা কাজ করতেছে না, একটু দাঁড়াও, মিটারে বের করলে অ্যান্সারটা আসবে। মিলে না, টোটালি না মিললে তার এক ঝামেলা। দাঁড়াও, আমার আবার একটু ল্যাপটপে সমস্যা, আমার ল্যাপটপে অনেক তার টার লাগাইতে হয়। করে দিচ্ছি ভাই। কানেকশনই পাই না। দেখেন, 3 কত পড়াচ্ছিলাম, বাকিগুলা কোথায় গেল রে? চার পাঁচ, 4 6, 4 7, আল্লাহ, বাকিগুলা কোথায় গেল? বাকি
বাকি ম্যাথ গুলো কই গেল? ও মা, সব গেল গা। গেছে সব ডিরেক্ট হয়ে, সব ডিরেক্ট হয়ে গেছে। 2.4 2.35 ঘ। আচ্ছা, ঘ নাম্বারটাতে দেখেন আপনি কি বলছে যে হিলিয়াম পরমাণু চতুর্থ শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়ে লাইমেন সিরিজে গেছে। চতুর্থ শক্তি স্তর থেকে লাইমেন সিরিজে গেছে, লাইমেন সিরিজে গেছে। তাহলে চতুর্থ শক্তি স্তর মানে N2 এর মান হচ্ছে 4, লাইমেন সিরিজে গেছে মানে 1, N1 এর মান হচ্ছে 1। তাহলে দেখেন 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু হচ্ছে RH, আর এখানে বলছে হিলিয়াম 2 প্লাস জেড স্কয়ার, হিলিয়াম 2 প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, দেখেন জেড স্কয়ার 1 বাই N1 স্কয়ার মাইনাস 1 বাই N2 স্কয়ার। আপনারা কি জেড এর মানটা বসাইছিলেন? আপনারা কি জেড এর মানটা বসাইছিলেন? জেড এর মানটা বসান, তাহলে দেখো নিউ বার ইকুয়াল টু, আর এইচ এর মান যদি আপনি সেন্টিমিটারে বসাইতে চান তাহলে 109.678 সেন্টিমিটার, আর হচ্ছে 1 বাই 1 মাইনাস হচ্ছে 1 বাই 16। তাহলে দেখেন নিউ বার ইকুয়াল টু আসবে হচ্ছে, আর জেড স্কয়ারের মান হচ্ছে হিলিয়াম 4, জেড স্কয়ারের মান 4, তাহলে এটার মান আসবে হচ্ছে 4.1129 ইন্টু 10⁵ এটা সহজ আছে। ও নাম্বারটা করে নেবেন, ও নাম্বারটাও সেম, ও নাম্বারটাও হচ্ছে সেম প্রসেসে হবে, ও নাম্বারটাও সেম প্রসেসে, ও নাম্বারটা আপনি সেম প্রসেসে করবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণু কে শেল থেকে এন শেলে স্থানান্তরিত শোষিত শক্তির হিসাব বের করো। আচ্ছা, এবং তার কম্পাঙ্ক বের করো। আচ্ছা, শোষিত শক্তির হিসাবটা যেহেতু বলছে আমি একটু বলে দেই। এখানে শোষিত শক্তির হিসাব মানে আপনি জানেন হচ্ছে E2 মাইনাস অফ E1 ইজ ইকুয়াল টু হচ্ছে H নিউ, নিউ ইকুয়াল টু আপনি জানেন হচ্ছে HC বাই ল্যামডা, তাহলে আপনি জানেন হচ্ছে HC 1 বাই ল্যামডা। দেন আপনি এই সূত্রটা এইভাবে করতে পারেন, HC 1 বাই ল্যামডার জায়গায় আপনি বসাইতে পারবেন হচ্ছে RH 1 বাই N1 স্কয়ার মাইনাস 1 বাই N2 স্কয়ার ইনটু হচ্ছে Z স্কয়ার। এটা আপনি একবারই করে নিতে পারেন। দেখেন এই জায়গাটাতে একবারে যদি করে নেন সেক্ষেত্রে আপনি বলবেন শোষিত শক্তির হিসাব বের করো E2 মাইনাস অফ E1। তাহলে আপনি জানেন এখানে বলছে যে কে শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে, কে শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে, কে এল এম এন। তাহলে দেখেন কে শেল থেকে এল শেলে স্থানান্তরিত হয়েছে, এই যে এটা কে শেল থেকে এন শেলে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, তো এই জায়গায় যে ইয়েটা আসবে সেক্ষেত্রে আপনি বলে এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 1, তাহলে N1 এর মান হচ্ছে 1, N2 এর মান হচ্ছে 2। দ্যাট মিন্স আপনি এখান থেকে কি এর মান বের করতে পারবেন, ডেল ই এর মান বের করতে পারবেন। এই E2 মাইনাস E1 মানেই কিন্তু হচ্ছে ডেল ই, ডেল ই ইকুয়াল টু একটা মান বের হবে এখানে। এখন আপনি জানেন কি ডেল ই ইকুয়াল টু হচ্ছে H নিউ, দেন এখান থেকে আপনি নিউ এর মানটা বের করবেন। করেন দেখি এটা। এই আগেরটার অ্যান্সার মিলছে? তাড়াতাড়ি বলো, আগেরটার অ্যান্সার না মিললে ঝামেলা আছে। বলো বলো বলো। দেখো একটা ন্যানোমিটারে ওরা ল্যামডার মানটা ন্যানোমিটারে বের করছে, তোমার ন্যানোমিটারে বের করার কি দরকার? ল্যামডার মানটা তুমি সেন্টিমিটারে বের করো। তাড়াতাড়ি বের করো না ভাই, তোমরা অনেক লেজি পার্টি। এখানে অ্যান্সারটা বের করো, এই অ্যান্সারটাও বের করো, ওই অ্যান্সারটাও বের করো। তো চিন্তায় আছি যে এইগুলা সবগুলা কোথায় গেল, আমি সবগুলা যে ম্যাথগুলা করাইলাম কোন জায়গায় গেল সব।
বের কর, মাত্র 2 জন হয়ে গেছে, খালি থাপড়ানো উচিত বেয়াদব গুলাকে সবগুলা। মানে বেয়াদব এত বড় এরা, এদের এখনই সিরিয়াসনেস নাই, এরা কেমনে ভালো কিছু করবে আমি ওটাই চিন্তা করতেছি। ওরা কেমনে ভালো কিছু করবে, হ্যাঁ ওরা কিভাবে ভালো কিছু করবে? 2 জন মিলে ক্লাস করতেছিস, দাদার দল সবগুলা। এই আজকে সবাই সবার গার্ডিয়ানের নাম্বার লিখে আমার আজকের মধ্যে যদি না পাঠাও তাহলে খবর আছে কিন্তু। আর আমি ফর্মটা তো দিতেই পারিনি, ফর্মটা আজকে দিয়ে দিতে হবে তোমাদের। ওই অ্যান্সার বের করছো রে গাধাগুলা রে। উফ আল্লাহ মাফ করো। এগুলা সব এসআই ইউনিটে বের করবা, এসআই ইউনিটে। এসআই ইউনিটে তার মানে আর এইচ এর মান বসাবা হচ্ছে পার মিটারে, সি এর মান বসাবা হচ্ছে মিটারে, এইচ এর মান বসাবা হচ্ছে জুল সেকেন্ডে, জুল সেকেন্ডে মান বসাবা, সব এসআই ইউনিটে বের করো। ক্লিয়ার? তোদের পড়ায় এখন আমার বিরক্ত লাগতেছে, এত একটু ফাস্ট হবে। পোলাপান এতদিন ধরে সবকিছু শিখাচ্ছি তাও ফাস্ট হয় না। অ্যান্সারটা বের কর, বলদের মতো বসে আছে। এই সবাই ইয়েতে আয়, জুমে আয়।